শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। কাছে বা দূরে যে যেখানে যেভাবে অনুষ্ঠান শুনছেন, সবার জন্য রইল একটা স্মৃতি আর শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেশে যখন কর্মসংস্থানের জন্য হাহাকার, তখন আমাদের দেশের একটা বড় অংশ বিদেশ পাড়ি জমায় ভাগ্যান্বেষণে। মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে জমানো অর্থ দেশে পাঠান তারা। পরিবারের মুখে হাসি ফোটানোর পাশাপাশি দেশের অর্থনীতিকে সচল রাখতে তাদের গুরুত্ব অপরিসীম। পরিবার পরিজনকে দেশে ফেলে যারা এমনি করে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাঁদের কৃতজ্ঞতার সাথে স্মরণ করে আমি রৌনক জাহান আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শুনবার জন্য। সুপ্রিয় বন্ধুরা, আর দর্পণের আজকের আয়োজনে আপনাদের সাথে আরও আছে আমি শেখ শফি আহমেদ। রৌনক, আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রেমিটেন্স। একদম। অন্য কথায়, এদেশের অর্থনীতির বড় একটি অংশ নির্ভর করে প্রবাসী আয়ের উপর। বর্তমানে বিশ্বের 176টি দেশে প্রায় 1,57,00,000 বাংলাদেশি কাজ করছেন। এবছর আগস্ট পর্যন্ত মাত্র 8 মাসে আমাদের প্রবাসী বন্ধুরা $8,300 কোটি বেশি অর্থ পাঠিয়েছেন দেশে। আসলে পাঠিয়েছেন অনেক বেশি, কিন্তু বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে সে অর্থ না পাঠানোতে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং ভুল পথে নয়, ব্যাংকিং চ্যানেলেই পাঠান আপনার কষ্টার্জিত অর্থ। এই কামনা করেই আপনাদের উদ্দেশ্যে নিবেদন করছি আমাদের আজকের দর্পণ। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিই আজকে দর্পণ সূচি। সময়ের পাতায় এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য নিয়ে রয়েছে এই দিনে। ঐতিহ্যবাহী খাবার উৎপত্তি, ইতিহাসের জনপ্রিয়তা নিয়ে শুনবেন নিবন্ধ রসনায় সাতকাহন। বাংলাদেশে বিখ্যাত বিশ্ববিদ্যালয়, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিচিতি নিয়ে রয়েছে ক্যাম্পাস কথা, থাকছে চিঠিপত্রের জবাব নিয়ে আপনাদের প্রিয় পর্ব পত্রালাপ। আরও রয়েছে সুরের অবগাহনী গানের আয়োজন, আমাদের গান। বন্ধুরা, তো জেনে নিলেন আমাদের আজকের দর্পণ সূচি। সুকান্ত ভট্টাচার্য তার ছাড়পত্র কবিতায় বলেছেন, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। বন্ধুরা, আজকের এই দিনে যেমন জন্মমাত্র সুতীব্র চিৎকারে নতুন শিশুর আগমনী বার্তায় মুখর হবে পৃথিবী, তেমনি কেউ কেউ হয়তো নবজাতককে স্থান ছেড়ে দিতে সবাইকে কান্নায় ভাসিয়ে চিরবিদায় নেবেন। ধ্বংসস্তূপের মাঝেই লেখা হবে নতুন ইতিহাস, যেমনটি হয়ে আসছে অতীতের পাতায়। সময় তার আপন গতিতে এগিয়ে যাক, আমরা ফিরে তাকাই অতীতে, জানিয়ে দেই সারা বিশ্বে এদিন ঘটে যাওয়া নানা ঐতিহাসিক ঘটনার সমাহারে সাজানো পর্ব এই দিনে। আজ 28শে সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ, 13ই আশ্বিন 1426 বঙ্গাব্দ, শনিবার। গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরে 263তম দিন। 1865 সালে এই দিনে এলিজাবেথ গ্যারেট অ্যান্ডারসন প্রথম শল্য চিকিৎসক হিসেবে ব্রিটেনে নিবন্ধিত হন। নারী জাগরণে অগ্রদূত এলিজাবেথ গ্যারেট অ্যান্ডারসন ছিলেন লন্ডন স্কুল অফ মেডিসিন ফর উইমেনের সহ প্রতিষ্ঠাতা ও ডিন। এ মেডিকেল স্কুল থেকেই প্রথমে মেয়েদের ডাক্তার হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।
1906 সালের এই দিনে হংকংয়ে প্রবল টাইফুনে 10,000 লোকের মৃত্যু হয়। 1923 সালের এই দিনে বুলগেরিয়ায় সেপ্টেম্বর অপরাইজিং নামে খ্যাত ফ্যাসিস্ট বিরোধী অভ্যুত্থান ঘটে। 1928 সালে এই দিনে নোবেল জয়ী বিজ্ঞানী স্যার আলেকজান্ডার ফ্লেমিং প্রথমবারের মতো পেনিসিলিন আবিষ্কারের কথা ঘোষণা করেন। নিতান্ত দুর্ঘটনাবশত তাঁর ল্যাবরেটরিতে আবিষ্কৃত হয়েছিল পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন। সেন্ট ম্যারিস হাসপাতালে জীবাণুবিদ আলেকজান্ডার ফ্লেমিং গ্রীষ্মের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরেন। ধুলো ভর্তি ল্যাবরেটরি পরিষ্কার করতে গিয়ে তিনি হঠাৎ খেয়াল করলেন তার পেট্রি ডিশে রাখা স্পাইলোকক্কাস আউরিয়াস ব্যাকটেরিয়াগুলোতে পেনিসিলিয়াম নোটাটাম নামক এক ধরনের ছত্রাকের সংক্রমণ হয়েছে। কৌতূহলী বিজ্ঞানী ফ্লেমিং সংক্রমিত সে পেট্রি ডিশকে অণুবীক্ষণ যন্ত্রের নিচে রাখতে খেয়াল করলেন পেনিসিলিয়াম নোটাটাম ছত্রাকটি স্পাইলোকক্কির স্বাভাবিক বৃদ্ধিতে বাধা তৈরি করছে। এভাবে আবিষ্কৃত হল প্রাণ রক্ষাকারী ওষুধ পেনিসিলিন। 1996 সালের এই দিনে মুসলমানদের প্রথম কিবলা বা নামাজের দিক আল আকসা মসজিদের নিচে খনন কাজ পরিচালনা বন্ধ করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইহুদিবাদী ইসরায়েলের প্রতি আহ্বান জানায়। এ সংক্রান্ত একটি প্রস্তাবও নিরাপত্তা পরিষদে পাশ করা হয়। ভালোবাসায় ভরে উঠুক তোমার জন্মদিন। জন্মদিন, শুভ জন্মদিন শ্রোতা বন্ধুরা, আপনাদের যাদের জন্ম আজকের এই দিনে সবাইকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। আজকের এই দিনে জন্ম নিয়েছেন অনেকে, যারা পরবর্তীতে স্বীয় কাজের মাধ্যমে স্মরণীয় বরণীয় হয়ে আছেন। জানিয়ে দিই এই দিন জন্ম নেওয়া কয়েকজন ক্ষণ জন্মার কথা। 1746 সালের এই দিনে প্রাচ্য তত্ত্ববিদ ও এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা উইলিয়াম জোনসের জন্ম। আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে, নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়। এমনই অসংখ্য গানের শিল্পী লতা মঙ্গেশকরের আজ শুভ জন্মদিন। ভারতের স্বনামধন্য কণ্ঠশিল্পী ও সুরকার লতা মঙ্গেশকর 1929 সালের এই দিনে জন্মগ্রহণ করেন। সুপ্রিয় বন্ধুরা, এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন যারা, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন লুই পাস্তুর। আমরা বিশেষত শহর অঞ্চলে প্যাকেটজাত যে পাস্তুরিত দুধ ব্যবহার করি, সেই পাস্তুরিত কথাটি এসেছে বিজ্ঞানী লুই পাস্তুরের নাম থেকে। অ্যানথ্রাক্স ও জলাতঙ্ক রোগের প্রতিষেধক আবিষ্কারের পর ফ্রান্স সরকার তার নামে তৈরি করেন পাস্তুর ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটের পরিচালক থাকা অবস্থায় 1895 সালের এই দিনে ফরাসি রসায়নবিদ ও অণুজীব বিজ্ঞানী লুই পাস্তুরের জন্ম হয়। কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। মানবতার এই অমূল্য বাক্য আমরা সবাই পড়েছি। এই অনন্য কবিতার কবিকে জানেন? বিশিষ্ট সাহিত্যিক শেখ ফজলাল করিম 1936 সালে এই দিনে ইন্তেকাল করেন। ফজলাল করিমের জন্ম লালমনিরহাট জেলার কাকিনা গ্রামে। তাঁর রচিত কাব্যগ্রন্থের মধ্যে তৃষ্ণা, পরিত্রাণ কাব্য, উপন্যাস লাইলি মজনু, শিশুতোষ সাহিত্য, হারুনার রশিদের গল্প, নীতিকথা, চিন্তার চাষ প্রভৃতি অন্যতম। একটি ভুল বলার জন্য দুঃখিত শ্রোতা বন্ধুরা। যেটি বলেছিলাম আমি, 1895 সালের এই দিনে ফরাসি রসায়নবিদ ও অণুজীব বিজ্ঞানী লুই পাস্তুরের আজকের এই দিনে মৃত্যু হয়। হ্যাঁ, এরপরে 1953 সালের এই দিনে বিখ্যাত মার্কিন জ্যোতির্বিদ এডউইন হাবল ক্যালিফোর্নিয়ার সান মেরিনোতে মৃত্যুবরণ করেন। তার কর্মময় জীবন সম্পর্কে বলতে হয়, ছায়াপথ, মহাবিশ্বের সম্প্রসারণ এবং মহাবিশ্বের আকার আকৃতি বিষয়ে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছিলেন। 1989 সালের এই দিনে মারা যান ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস। 1996 সালের এই দিনে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহ মৃত্যুবরণ করেন। 1970 সালের এই দিনে মিশরের দ্বিতীয় প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের মৃত্যুবরণ করেন। শুনছিলেন এই দিনে শুনতে শুনতে আজকের ফিলিস্তিনের কথা কেন জানি বারবার মনে পড়ছে। জামাল আবদেল নাসের প্যালেস্টাইনের শান্তির জন্য চেষ্টা করলেও আজও সেখানে শান্তি অধরাই রয়ে গেছে। বরং মানবতাকে ভুলুণ্ঠিত করে ইসরায়েলের আগ্রাসনে সেখানে মৃতের মিছিল 41,000 ছাড়িয়েছে।
ছোট্ট শিশুরাও এই বর্বরতা থেকে রেহাই পায়নি। সুপ্রিয় বন্ধুরা, চলে যাই আমাদের পরের আয়োজনে। বাঙালির শ্রেষ্ঠ রসনা বস্তু হচ্ছে ভাত। কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের ভাষায়, ভাত বিনে বাঁচিনে আমরা ভেতো বাঙালি। কেউ আরও এক পদ যোগ করে বলে, ভাত মাছ খেয়ে বাঁচে বাঙালি সকল। যারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র পথের পাঁচালী দেখেছেন, তাদের নিশ্চয় মনে আছে ইন্দিরা ঠাকুরের দাওয়ায় বসে নোলা কেটে ভাত খাওয়ার দৃশ্য। আসলে বাঙালির খাবার নিয়ে কথা বলতে গেলে তার শেষ হবে না। সাদামাটা ভাতের কথা না বলে দেশের ঐতিহ্যবাহী খাবারের উৎপত্তি, ইতিহাস, খাবারের জনপ্রিয়তার বর্ণনা নিয়ে এবারের পর্ব রসনার সাতকাহন শেখ শাকিল আহমেদ গ্রন্থনায় উপস্থাপন করছেন বৈশাখী খাতুন। অপরূপ সৌন্দর্য আর স্নিগ্ধতার এক লীলাভূমি কুয়াকাটা। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে এটি সৌন্দর্যমণ্ডিত স্থান হিসেবেই পরিচিত। দর্পণপ্রিয় বন্ধুরা, পটুয়াখালী জেলার মনোরম সৈকত জনপদ কুয়াকাটা পেরিয়ে এবার ছুটে চললাম এ অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারের সন্ধানে। সাগরপাড়ের জনপদ হলেও দেশের ৮-১০টি জনপদের মতো কুয়াকাটার মেঠো পথও যেন মন ভরে যায় গ্রাম বাংলার চিরন্তন নিসর্গ শোভায়। হ্যাঁ বন্ধুরা, রসনার সাতকাহন পর্বে আজ আমরা এখানে এসেছি এখানকার ঐতিহ্যবাহী মজাদার এক রান্না নারিকেলের পেটে চিংড়ির রেসিপির সন্ধানে। আঞ্চলিক ভাষায় একে বলা হয় নাহলের পেটে চিংড়ি। চলুন তাহলে এবার আমরা কুয়াকাটার এক ঐতিহ্যবাহী খাবার নাহলের পেটে চিংড়ি বা নারিকেলের পেটে চিংড়ি রান্নার পদ্ধতি জেনে নিই। প্রথমে মজাদার এই রান্নার উপকরণগুলি জোগাড় করুন। রান্না করতে প্রয়োজন খোসা ছাড়ানো আস্ত একটি নারিকেল, মাঝারি আকারের চিংড়ি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, লবণ, সয়াবিন তেল, আটা বা ময়দার মণ্ড এবং কাদামাটি। এসব কিছু জোগাড় হলে এবার রান্নার প্রস্তুতি। প্রথমেই আস্ত নারিকেলটির মুখে একটি ছুরি দিয়ে ফুটো করে ভেতরের পানি ফেলে দিতে হবে। কারণ খাবারের নাম নারিকেলের পেটে চিংড়ি, তাই নারিকেলের পেট তো খালি করতেই হবে। এবার পাত্রে রান্নার জন্য প্রস্তুত করে রাখা খোসা ছড়ানো চিংড়ির সঙ্গে 7টি মশলা যেমন জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা একসাথে পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে খোসা ছড়ানো চিংড়ির সাথে পরিমাণ মতো তেল দিয়ে মাখিয়ে নিন। মশলা, তেল আর চিংড়ি একসাথে মাখানো হলে এবার নারিকেলের পেটের ভেতরে একে একে চিংড়িগুলো ভরে দিতে হবে। নারিকেলের মুখের ছিদ্র দিয়ে মশলা মাখানো চিংড়িগুলো ঠেসে ঠেসে ভরে ফেলুন নারিকেলের ভেতরটায়। এভাবে নারিকেলের পেট ভরে গেলে তার মুখটা বন্ধ করে দিতে হবে তৈরি করে রাখা আটা বা ময়দার মণ্ড দিয়ে। কারণ আটা বা ময়দার এই প্রলেপ ভেতরের মশলা মাখা চিংড়িগুলোকে বাইরে আসতে দেয় না এবং বাইরের কোনো জিনিসও ভেতরে ঢুকতে দেয় না। আয়রন, ফসফরাস, ম্যাঙ্গানিজ এবং জিঙ্ক সমৃদ্ধ নারিকেল আর আয়োডিন ও প্রোটিন সমৃদ্ধ এই খাবারের পুষ্টিমানটা বেশ ভালোই হবে মনে হচ্ছে। আটা বা ময়দার মণ্ড দিয়ে নারিকেলের ছিদ্রটি ভালো করে প্রলেপ করা হয়ে গেলে এরপর নারিকেলের সারা শরীরে কাদা মাটি দিয়ে ভালো করে প্রলেপ দিন, যাতে করে নারিকেলের বাইরের অংশ পুড়ে না যায় এবং চিংড়ি যাতে সুরক্ষিত থাকে তার জন্যই কিন্তু এই ব্যবস্থা। তবে আটা বা ময়দার প্রলেপ দেওয়া অংশটুকু বাদ দিয়ে কাদামাটির প্রলেপ দিতে হবে। এই কাজটি সম্পূর্ণ হয়ে গেলে মাটির হেসেলে জ্বলন্ত আগুনের মধ্যে নারিকেলটি বসিয়ে পুড়া দিতে হবে। কাদার আস্তরণ আর নারিকেলের খোল পেরিয়ে আগুনের তাপ যাতে ভেতরে পৌঁছে যায় সেইভাবেই আগুনের তাপ দিতে হবে। আর সেই তাপেই নারিকেলের শাঁস আর মশলা মাখা চিংড়ি মিথস্ক্রিয়ায় সেদ্ধ হয়ে আসবে খাবারের উপযোগী হয়ে। প্রকৃত রাঁধুনি বুঝবেন কতক্ষণ পর চুলা থেকে নারিকেলটি উঠাতে হবে। এবার নারিকেলটি চুলা থেকে উঠিয়ে একটি পাত্রে রাখুন এবং গায়ের পোড়া মাটি ছাড়িয়ে নারিকেলটি একটি দা দিয়ে মাছ বরাবর ভেঙে তার পেটের ভেতরে চিংড়ি মাছ একটি পাত্রে ঢেলে ফেলুন। কি চমৎকারের স্বাদ আর ঘ্রাণ! এবার প্লেটে গরম গরম খাবারের সাথে পরিবেশন করুন। চমৎকার একটা খাদ্যের কথা শুনলাম। গরম গরম পরিবেশন হচ্ছে, একটু ঠান্ডা হোক ততক্ষণ আমরা একটা অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা শুনে নিই। কি বলেন শেখ শফি? অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ আপনারা শুনছেন প্রিয় শ্রোতা।
আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে ভাষণ প্রদান করেন তা শ্রোতাদের পুনরায় শোনানো হবে আজ সকাল ৯টা বেজে ৫ মিনিটে। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হবে ঢাকা ক মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলোহার্জ, মধ্যম তরঙ্গ ৬৩০ কিলোহার্জ, FM ১০৬ মেগাহার্জ ও ট্রাফিক সম্প্রচার কার্যক্রম ৮৮.৮ মেগাহার্জ, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গে ও স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। শ্রোতা সঙ্গীরা, এবারে রয়েছে ক্যাম্পাস কথা। গ্রন্থনা করেছেন HM জালাল আহমেদ আর পাঠ করে শোনাচ্ছেন হাসিবুল আলম। দর্পণের প্রিয় শ্রোতা বন্ধুরা, ক্যাম্পাস কথায় আজ আপনাদেরকে নিয়ে যাব দেশের অন্যতম শীর্ষস্থানীয় একটি চিকিৎসা মহাবিদ্যালয়ে। দেশে এবং দেশের বাইরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ নামে প্রতিষ্ঠানটি পরিচিত। বরিশাল শহরের দক্ষিণ পূর্বে কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক এই চিকিৎসা প্রতিষ্ঠান দেশের দক্ষ চিকিৎসক তৈরিতে অনবদ্য অবদান রেখে চলেছে। বরিশাল মেডিকেল কলেজ হিসেবে প্রতিষ্ঠানটির অবকাঠামোগত নির্মাণ কাজ শুরু হয় ১৯৬৪ সালের ৬ নভেম্বর। ১৯৬৮ সালে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু হয়। তখন নতুন নাম হয় শের-ই-বাংলা মেডিকেল কলেজ। স্বনামধন্য এই কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। কলেজের শিক্ষা কার্যক্রম বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক অনুমোদিত। শের-ই-বাংলা মেডিকেল কলেজ বর্তমানে ৫ বছরের MBBS ডিগ্রি পরিচালনা করে থাকে। এর পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখায় FCPS, মাস্টার্স ও ডিপ্লোমা লাভের জন্য স্নাতকোত্তর পর্যায়ের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। রয়েছে MPhil করারও সুযোগ। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান শাখায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ৫ বছরের MBBS ও ডেন্টাল কোর্সের জন্য ভর্তির আবেদন করতে পারে। প্রতি বছর ভর্তি পরীক্ষার মাধ্যমে নতুন শিক্ষার্থী ভর্তি করা হয়। ৩৩ হেক্টর জায়গা নিয়ে অবস্থিত শের-ই-বাংলা মেডিকেল কলেজ নানা স্থাপনায় সমৃদ্ধ। বিশেষ করে কলেজের সঙ্গেই রয়েছে ১,০০০ শয্যার একটি বড় হাসপাতাল। বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি এখানকার শিক্ষার্থীরা হাসপাতালে ইন্টার্নশিপ ও অন্যান্য প্রশিক্ষণ নিয়ে থাকে। ক্যাম্পাসে আরও রয়েছে ৩০ শয্যা বিশিষ্ট বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট, ১০ শয্যা বিশিষ্ট ICU, রয়েছে একটি একাডেমিক ভবন, ৩টি ছাত্রাবাস, ২টি ছাত্রীনিবাস, ২টি ইন্টার্নি ডক্টরস হোস্টেল, একটি নার্সিং কলেজ, একটি নার্সিং ছাত্রীনিবাস, একটি নার্সিং ছাত্রাবাস, একটি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ভবন, একটি হেলথ টেকনোলজি ছাত্রাবাস, একটি হেলথ টেকনোলজি ছাত্রীনিবাস, একটি মসজিদ, একটি জিমনেশিয়াম এবং সুবিশাল খেলার মাঠ। ক্যাম্পাসের মধ্যে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস, RH স্টেপ, মর্গ, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার এবং ডক্টরস কর্নার রয়েছে। কলেজের সামনে একটি শহীদ মিনার রয়েছে। আছে একটি মুক্ত মঞ্চ। ২৩,০০০-এর বেশি বই নিয়ে সমৃদ্ধ লাইব্রেরি রয়েছে হাসপাতালটির ক্যাম্পাসে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। আমাদের এবারের নিবেদন পত্রালাপ, আপনাদের পাঠানো চিঠিপত্রের উত্তরদানের পর্ব।
শ্রোতা সঙ্গীরা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পত্রালাপ। 7টি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, কেমন করে সাজাই, এই কথাটা কেন মনে হচ্ছে জানেন? প্রথম যে চিঠিটি হাতে নিয়েছি বিভিন্ন কালিতে খুব সুন্দর করে লিখেছেন। সত্যি আপনার ধৈর্য আছে। শ্রোতা বন্ধু এম বিল্লাল শেখ, ঠিকানা CNB পাড়া, চুয়াডাঙ্গা। লিখেছেন 31শে অগস্টের ক্যাম্পাস কথা, রসনা সাতকাহন সহ প্রত্যেকটা পরিবেশনা আমার ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, তারপর লিখেছেন 1 সেপ্টেম্বরের অনুষ্ঠানগুলো আপনার খুব ভালো লেগেছে। দর্পণকে এত ভালোবাসি যা লিখে শেষ করা যাবে না। ভালোবাসার তো কোনো সীমানা হয় না, তাই লিখে শেষ করে আপনি কোনোদিনই পারবেন না। তবে একটা কথা আপনি এখানে লিখেছেন, এটা লিখেছেন যে 22 সাল হতে আমি অনুরোধ করে আসছি, আর বোধহয় তা পূরণ হবে না। এরকম তো হওয়ার কথাটা। সালটাকে আপনি একটু দেখে নেবেন, বা কী অনুষ্ঠানটা আপনি অনুরোধ করে আসছেন আবার যদি আমাদের একটু বলেন তাহলে আমাদের জন্য ভালো হয়। অনুরোধ করেছেন ক্যাম্পাস কথা পর্বে মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজ নিয়ে পর্যালোচনা করার জন্য, ধন্যবাদ। পিছনে আবার কি একটা লিখেছেন দেখছি। ও আচ্ছা, চিঠি দিবসের একান্ত শুভেচ্ছা প্রীতি রইল আপনাদের জন্য, আপনাকেও। এবারে চিঠি লিখেছেন ফুলমালা বেতার শ্রোতা সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের ফকির, কালাদহ নিজপাড়া, ফকির বাড়ি, ফুলবাড়িয়া, ময়মনসিংহ থেকে আপনার চিঠি। আপনার চিঠি থেকেই আমরা একটু পড়ে শোনাই। আপনি আমাদের দুজনকে উদ্দেশ্য করে লিখেছেন, নার্গিস ফুলের সুরভিত শুভেচ্ছা নেবেন। আপনাকেও আমাদের পক্ষ থেকে, দর্পণ পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। আপনি আরও লিখেছেন, এই দিনে এবং পত্রালাপ দারুণ দারুণ ভালো লেগেছে। কবেকার সেটি কিন্তু আপনি উল্লেখ লিখেন। করা হয়নি এখানে। যাই হোক, আমরা বুঝে নিলাম যে এই দুটি পর্ব আপনার সত্যি খুব ভালো লাগে। দেখুন, এই ধরনের অনুভূতি জানিয়ে চিঠি যদি আপনারা লিখেন, আমাদের হাতে আসলে আমরা সত্যিই খুব পুলকিত হই, আমরা আনন্দিত হই, এই ভেবে যে আমাদের শ্রম বুঝি সার্থক হয়েছে। আপনি আরও লিখেছেন, আমাদের গ্রামে এখানে প্রচুর কাক দেখা যায়। কাক পরিবেশের জন্য খুব উপকার করে থাকে। কথাটি একেবারে ফেলে দেওয়ার নয়। হ্যাঁ, অনেক বর্জ্য পদার্থ কাক নিয়ে নেয়, শকুন নিয়ে নেয়, এটা ঠিক আছে। হ্যাঁ, তো সেই দিক দিয়ে আমাদের পরিবেশকে ভালো রাখার জন্য এটি আপনি ঠিকই বলেছেন। রূপালী সংস্কৃতি পর্বে রাজকুমার ও সোনার চর ছবির পর্যালোচনা আপনি শুনতে চেয়েছেন। আমরা চেষ্টা করব, আমাদের সাথেই থাকবেন এবং আমাদের নিত্যদিনের সবগুলো পরিবেশনা মনোযোগ দিয়ে শুনবেন। কোনটি ভালো লাগে, যদি কোনোটি ভালো নাও লাগে সেটিও আমাদেরকে অবশ্যই লিখে জানাবেন, কেন ভালো লাগলো না, কি করলে ভালো করা যায়, ইত্যাদি ইত্যাদি। আর আপনার অনুরোধের কথা অবশ্যই মনে থাকবে। আপনার আরেকটি অনুরোধ দেখছি, নদী ও জীবন পর্বে ভৈরব নদী নিয়ে বিস্তারিত জানতে চাই, সেটিও আমাদের মনে থাকলো। দর্পণের সাথে আছি, সবসময় থাকবো চিরকাল। খুব ভালো লাগলো এমন কথা শোনার জন্য। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন, আবার লিখবেন, কেমন? এবারে যে চিঠিটি আমি হাতে নিয়েছি লিখেছেন আব্দুল হান্নান, সভাপতি মিতালি রেডিও ক্লাব, দক্ষিণ লালপুর, নাটোর। আপনি লিখেছেন, 7ই অগস্ট প্রচারিত দর্পণী পত্রালাপে আমার একটি চিঠির উত্তর দেওয়া হয়েছিল খুবই সাবলীল ভঙ্গিমায়, খুবই ভালো লেগেছিল, ধন্যবাদ। তারপরে আপনি একটা বিষয়ে একটা আপত্তি জানিয়েছেন, আমার মতো ক্ষুদ্র একজন মানুষকে স্যার সম্বোধন করেন কেন? কারণ হচ্ছে, সভ্য দেশগুলোতে যারা সিনিয়র সিটিজেন তাদেরকে স্যার বা ম্যাডাম বলেই সম্বোধন করা হয়। আমি আপনাকে শ্রদ্ধা জানাবার জন্যে স্যার বলেছি। আপনি যদি আপত্তি করেন তাহলে ভবিষ্যতে আমি নাহলে বলবো না। অনেক ধন্যবাদ চিঠির জন্যে। এবারে দুটো চিঠি একসঙ্গে লিখেছেন ফয়সাল আহমেদ শিপন, আমাদের নিয়মিত একজন শ্রোতা এবং নিয়মিত পত্রও তিনি লিখে থাকেন। শুরুতেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই চিঠি লেখার জন্য। মধুমতি বেতার শ্রোতা সংঘ, ঘোড়াদাড়ি থেকে আপনার চিঠি। একটি চিঠি 31/8/24 তারিখে। রনক, দেখেন তো এই চিঠিতে কি লিখেছে। 31/8 যে চিঠি,
উনি প্রথমে লিখেছেন 28 অগস্টের অনুষ্ঠান ভালো লেগেছে, তারপরে লিখেছে 31 আগস্টের সাতকাহন পর্বে হাঁস মাংসের রেসিপি এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় সাফল্যময় হবে। আপনার লেখাটা একটু জড়িয়ে গেছে, ইতিহাস জেনেছি, ধন্যবাদ। আরেকটি চিঠি কিন্তু তিনি লিখেছেন 17/9/2024 তারিখে, এটিতে তার লেখা রনক। এটি তো উনি 60 গম্বুজ মসজিদ সম্পর্কে লিখেছেন এবং তারই সাথে কিছুক্ষণ পর্বে অভিনেতা মোশাররফ করিমের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন। যাই হোক, আমরা যেটি বুঝলাম যে আপনি দুটো চিঠিতেই আপনার কিছু অনুষ্ঠান শোনার জন্য আপনি অনুরোধ জানিয়ে আমাদের কাছে চিঠি লিখেছেন। অবশ্যই আপনার অনুরোধের কথাগুলো আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করব, সময় সুযোগ হলে অবশ্যই সেটি প্রচার করার ব্যবস্থা করব। ভালো থাকবেন, আবারও লিখবেন কেমন। তো আমরা এখন চিঠিপত্রর আসর থেকে বিদায় নেব, তবে যাবার আগে আমাদের ঠিকানাটা একটু আপনাকে জানিয়ে যাই। আমাদেরকে লিখবেন এই ঠিকানা, পত্রালাপ, প্রযত্নে প্রযোজক দর্পণ বাংলাদেশ বেতার, 31 সৈয়দ মাহবুব মুর্শিদ সরণি, শেরে বাংলা নগর, ঢাকা 1207। কথা হবে আগামী শনিবার। সুপ্রিয় বন্ধুরা, শুরুতেই বলেছিলাম গানের কথা। এবারে শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে একটি আধুনিক গান আপনাদের শোনাবো। গীতিকার জেবুন্নেসা জামাল, সুরকার করিম শাহাবুদ্দিন। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমার কপালে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে। আকাশের নীল থেকে তারার কান্তি এনে তোমার নয়নে ছড়াবো গো, ভাবি মনে মনে। সাগরের তীর থেকে সবই যে মধুর লাগে, অনুরাগে হিয়া জাগে, গোপন স্বপ্ন গুলো জীবনের দিশা পেল। আমারও পরানো বিনা সুরে সুরে ভরে যায়, আমারও পরানো বিনা সুরে সুরে ভরে যায়। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমার কপালে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে। শ্রোতার সঙ্গীরা, বহুদিন পর আমরা শাহনাজ রহমতুল্লাহ কণ্ঠ শুনলাম, তাই না? এই গানটি কিন্তু জিনাত রেহানা একবার গেয়েছেন। সুপ্রিয় বন্ধুরা, ঘড়ির কাঁটা জানিয়ে দিচ্ছে অনেক তো হলো, এবার বিদায় নিতে হবে। বিদায় বেলায় আশা করব আমাদের রেমিটেন্স যোদ্ধারা ব্যাংকিং মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠাবেন। সে অর্থ হাতে পেয়ে হাসি ফুটবে পরিজনদের, দেশ এগিয়ে যাবে সামনের দিকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নেই দর্পণের আজকের আয়োজন থেকে। দর্পণ নিয়ে আমরা আবার হাজির হব আগামীকাল একই সময়ে। বিদায় বেলায় জানিয়ে দিয়ে আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন শেখ মোহাম্মদ রিফাত আলী, প্রযোজনা সহযোগিতা মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে ছিলেন শাহজাহান জামান চৌধুরী এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।